টোকিওর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকত সুজুকির পরিবার। তবে সংসারে একসঙ্গে থাকলেও তাদের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না। তাদের মা মিৎসু ফোনে তার বাবা সাসাকির সঙ্গে কথা বলছিল। তার বাবা তাদের জন্য টাটকা সবজি এবং মাছ পাঠিয়েছিল। তিনি চান তার মেয়ে, জামাই এবং নাতি নাতনিরা যেন আরও বেশি করে তার সঙ্গে কথা বলে এবং দেখা করতে যায়। কিন্তু মিৎসুর মেয়ে ইউকি তার নানার সঙ্গে কথা বলতে রাজি হয় না, বরং মাছ পাঠিয়েছে বলে সেই মাছের গন্ধ নিয়ে বিরক্তি প্রকাশ করে। ফোন রাখার পর তার মা মিৎসু মাছ রান্না করতে যায়, কিন্তু মাছ পরিষ্কার করতে গিয়ে তার এতটাই বিরক্তি লাগে যে সে আর এগোয় না। তার স্বামী ইয়োশিকু মাছ ধরতে চায় না। শেষ পর্যন্ত মাছটা তারা ফ্রিজারে তুলে রাখে। এরপর সবজির মধ্যে একটা ছোট পোকা দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায়, অথচ ভালো করে খেয়ালই করে না এটি আসলে ছিল ইউইর নকল চোখের পাপড়ি। ইউশিকু সবকিছু উপেক্ষা করে শুধু খাবারের কথা বলতে থাকে। অন্যদিকে ইউকি পুরাটা সময় ফোনেই ব্যস্ত থাকে। ফলে শেষ পর্যন্ত তাদের মা মিৎসুকেই সেই জিনিসটি সরিয়ে ফেলতে হয়। কিছুক্ষণ পর তার ছেলে কেনজি বাড়ি ফেরে, কিন্তু সে কারোর সঙ্গে কোনো কথা বলে না। তার কানে সবসময়ই হেডফোন লাগানো থাকে। মিৎসু তাদের রাতের খাবারের কথা জিজ্ঞেস করলে কেনজি শুধু নিজের কেনা ফাস্ট ফুড দেখিয়ে একটি কথা না বলেও নিজের ঘরে চলে যায়। দুই ভাই বোনই নিজ নিজ রুমে গিয়ে মোবাইলের পর্দায় ডুবে থাকে। ফোনের বাড়তি বিল নিয়ে তাদের মা মিৎসু চিন্তিত হয়ে পড়ে। সে ইউশিকুকে সন্তানদের সঙ্গে এ নিয়ে কথা বলতে বলে, কিন্তু তার স্বামী ইউশিকুর মনও তখন টেলিভিশনের দিকেই। পরদিন সকালে তাদের ঘুম ভাঙতে দেরি হয়, কারণ অ্যালার্ম বাজার কথা থাকলেও সেটি বাজেনি। ঘড়ি হাতে নিয়ে সে দেখে ঘড়ির কাঁটা রাত ৩টার জায়গায় আটকে আছে। তখন সে মিৎসুর কাছ থেকে জানতে পারে পুরো এলাকায় বিদ্যুৎ নেই। একই সঙ্গে আগের দিনের মাছটাও তাদেরকে ফেলে দিতে হয়, কারণ সেটি গন্ধ হয়ে গেছে। এদিকে ইউইকি ঘুম থেকে উঠে দেখে তার ফোনের চার্জ পুরো শেষ। এতে সে ভীষণ অস্থির হয়ে পড়ে। তার ভাই মিৎসু সকালের নাস্তা বানাতে চাইলেও রাইস কুকার আর ইলেকট্রিক ওভেন কোনোটাই কাজ করছে না। অনেক কষ্টে একটা গ্যাসের চুলা জ্বালাতে সক্ষম হয় সে, কিন্তু পরিবারের কেউই এতক্ষণ অপেক্ষা করতে রাজি হয় না। সবাই না খেয়েই বের হয়ে যায়। বাড়ির লিফটও বন্ধ থাকায় সব বাসিন্দাকে সিঁড়ি দিয়ে অনেকগুলো ফ্লোর পেরিয়ে নিচে নেমে আসতে হয়। তারা রেল স্টেশনে গিয়ে দেখে সেখানে ট্রেন চলছে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন সিস্টেম কখন চালু হবে সেটাও কেউ জানে না। ফলে ইউশিউকিকে হেঁটেই অফিসের দিকে রওনা দিতে হয়। অন্যদিকে কেনজি সাইকেলে করে কলেজে যাওয়ার পথে বুঝতে পারে তার ফোনের চার্জও খুব দ্রুত শেষ হয়ে গেছে। রাস্তায় তখন শুধু সাইকেলেই চলতে দেখা যায়, কারণ গাড়িগুলো আর চালু হচ্ছে না। এক ট্যাক্সি চালক নানা চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারে না। বাড়ির নিচে এসে মিৎসু প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারে পুরো এলাকাতেই বিদ্যুৎ নেই। সবাই মিলে মোমবাতি কিনতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিৎসুও তাদের সঙ্গে যেতে চাইলে বুঝতে পারে মানিব্যাগটিও সে ঘরে ফেলে এসেছে। এদিকে ইউশিউকি অফিসে ফিরে দেখে সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ভবনের বৈদ্যুতিক দরজার তালা খুলছে না। শেষ পর্যন্ত দুইজন নিরাপত্তা কর্মী কাঁচ ভেঙে ভেতরে ঢোকার ব্যবস্থা করে। তারপর সিঁড়ি বেয়ে অফিসে উঠলেও দেখা যায় ভেতরে কোনো আলো নেই। তাদের কম্পিউটারগুলোও বন্ধ, তাই কোনো কাজ করাও সম্ভব হয় না। স্কুলে গিয়ে ইউই দেখে প্রায় সবাই দেরি করে এসেছে, কারণ কারো গাড়ি বা ফোনই কাজ করছে না। অনেক শিক্ষকও ক্লাসে আসতে পারেনি। ফলে বেশ কয়েকটি ক্লাস বাতিল করে শিক্ষার্থীদের আলাদা কক্ষে বসিয়ে রাখা হয়। কলেজে কেনজির অবস্থাও একই রকম, সেখানেও স্বাভাবিক পড়াশোনা বন্ধ হয়ে যায়। এদিকে মিৎসু বাজারে গিয়ে দেখে আগে থেকে তৈরি করা খাবারের তাকগুলো পুরোই খালি। মানুষজন মোমবাতি, পানি আর জরুরি প্রয়োজনের জিনিসপত্র প্রচুর পরিমাণে কিনছে। সেও সবার মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। হঠাৎ দোকানের কর্মীরা জানিয়ে দেয় বিদ্যুৎ না থাকায় ক্রেডিট কার্ডে কোনো লেনদেন করা যাবে না, শুধু নগদ টাকাতেই কেনাকাটা সম্ভব। এই খবরটা শুনে সবাই কাছের এটিএম বুথের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখা যায় বিদ্যুৎ না থাকার কারণে এটিএম মেশিনগুলোও কাজ করছে না। অফিসে কয়েক ঘন্টা কোনো কাজ ছাড়াই বসে থাকার পর ইউশিউকির বস সবাইকে আগেভাগেই বাড়ি ফিরে যেতে বলে। আবারও এতটা পথ হেঁটে যেতে হবে ভেবে ইউশিউকি নতুন একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সবাই গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যাওয়ায় সাইকেলের চাহিদা এত বেড়ে গেছে যে তাদের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উপায় না দেখে ইউশিউকিকে অতিরিক্ত দাম দিয়েই সাইকেলটা কিনতে হয়। বাড়িতে ফিরে সে দেখে এক বৃদ্ধা সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছেন। এতগুলো ফ্লোর হেঁটে ওঠা নামা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেদিন রাতে পরিবারটি মোমবাতির আলোয় রাতের খাবার খায়। ইউশিউকি সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ না থাকলেও কাগজে কলমে অফিসের কাজ চালিয়ে যাবে সে।
এদিকে টয়লেট ব্যবহার করার পর বালতিতে করে পানি ঢেলে ফ্লাশ করতে হচ্ছে। রান্নাঘরের কলেও পানি নেই, তাই মিৎসু থালা বাসন ধুতে পারছে না। ইউকি মোমবাতির আলোয় একটি ম্যাগাজিন পড়তে গিয়ে আগুনের এত কাছে চলে যায় যে তার চুলের একাংশ পুড়ে যায়। সবাই নিজ নিজ ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, ফলে তারা বাইরে বেরিয়ে আসে। তখন মিৎসু সবাইকে বারান্দায় যেতে বলে। পুরো শহর অন্ধকারে ডুবে থাকায় কোথাও কোনো বৈদ্যুতিক আলো ছিল না, তাই আকাশ জুড়ে অসংখ্য তারা অসাধারণভাবে দেখা যাচ্ছিল। এভাবে 2 দিন পার হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ আসে না। মিৎসু বাথটাবের পানি দিয়ে হাতে কাপড় ধুতে থাকে। স্কুলে গিয়ে ইউই দেখে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী এসেছে, তাই সেও আর স্কুলে না থেকে বাড়ি ফিরে যায়। অফিসে ইউশিউকির বস ঘোষণা দেন বিদ্যুৎ না আসা পর্যন্ত কোম্পানির বন্ধ থাকবে। তারপর ইউশিউকি দেখে তার বস পরিবারকে নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাচ্ছেন। সেখানে প্রাকৃতিক পরিবেশে খাবার এবং পানির ব্যবস্থা পাওয়া যাবে এই আশাতেই তিনি চলে যাচ্ছেন। ঠিক তখনই সে দেখতে পায় একজন লোক তার সাইকেল চুরি করার চেষ্টা করছে। ইউশিউকি দ্রুত এগিয়ে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে তার ছেলে কেনজি সাইকেল চালিয়ে পাশের শহরে যায়, কিন্তু সেখানেও গিয়ে দেখে একই অবস্থা, কোথাও বিদ্যুৎ নেই। আসলে সে তার পছন্দের একটি মেয়েকে খুঁজতে এসেছে। মেয়েটিকে বাড়ি থেকে বের হতে দেখেই সে লজ্জায় লুকিয়ে পড়ে। তাড়াহুড়া করতে গিয়ে তার সাইকেল পড়ে যায় এবং তার পায়েও আঘাত লাগে। অসহায়ভাবে সে শুধু দেখে মেয়েটি পরিবারের সঙ্গে শহর ছেড়ে চলে যাচ্ছে। এদিকে তাদের সংগ্রহ করা পানি শেষ হয়ে যায়, ফলে মিৎসু এবং তার প্রতিবেশীরা পানি সংগ্রহের জন্য ওয়াটার ডিসপেন্সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। পরে সেখানকার কর্মীরা জানায় বিদ্যুৎ না থাকায় পাম্প বন্ধ হয়ে গেছে, তাই নতুন করে আর পানি তোলা যাচ্ছে না। মাটির নিচে অবশ্যই অনেক পানি সঞ্চিত আছে, কিন্তু সেটি পরিশোধিত নয়, তাই সেটিকে পান করলে বিপদ হতে পারে। এ কারণেই কর্মীরা হাতে তুলে সেই পানি বিতরণ করতে রাজি নয়। এতে অপেক্ষায় থাকা মানুষের ক্ষোভে প্রতিবাদ শুরু করে। এদিকে ইউশিউকি ব্যাংকে গিয়ে জানতে পারে এটিএম আর ডেবিট কার্ড কোনোটাই কাজ করছে না। টাকা তুলতে হলে পরিচয়পত্র আর ব্যাংকের পাসবুক দেখাতে হবে, তাও প্রত্যেককে নির্দিষ্ট সীমার বেশি টাকা দেওয়া হবে না। এই ঘোষণা শুনেই সবাই তাড়াহুড়া শুরু করে। ভিড়ের চাপে ইউশিউকির কাগজপত্র মাটিতে পড়ে যায়। সেগুলো তুলতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে তার নাকে আঘাত লাগে এবং রক্ত পড়তে শুরু করে। শেষ পর্যন্ত সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয় এবং চিকিৎসা করতে হয়। লোডশেডিংয়ের 7ম দিনে পুরো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দোকানগুলোতে খাবারের তাক একেবারেই খালি, স্কুল বন্ধ, আর আশেপাশের শহরেও খাবার ও পানির সংকট একইভাবে বাড়তে থাকে। তাই অনেক মানুষ টোকিও ছেড়ে গ্রামের দিকে চলে যেতে শুরু করে। যেহেতু গ্রামে খাবার এবং শাকসবজির চাষ হয়, তাই সেখানে হয়তো ভালো কোনো ব্যবস্থা পাওয়া যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তারা, কিন্তু কোনো সমাধান না পাওয়ায় ইয়োশিউকি এবং মিৎসু গ্রামে চলে যাবার সিদ্ধান্ত নেন। তাদের বিল্ডিংয়ে এক বৃদ্ধা থাকতো, যাকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না। পরে তারা জানতে পারে বৃদ্ধা খাবারের অভাবে মারা গেছেন। তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যেতে এসেছেন। এই ঘটনা ইয়োশিউকি এবং মিৎসুকে গভীরভাবে নাড়া দেয়। তারাও বুঝতে পারে আর টোকিওতে থাকা নিরাপদ নয়, তাই সন্তানদেরকে জানিয়ে দেয় তারা সবাই মিলে দাদুর বাড়িতে চলে যাবে। ইউই প্রথমে আপত্তি জানায়, তার কাছে গ্রামের জীবন খুবই বিরক্তিকর মনে হয়। তখন তার মা মিৎসু তাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় সে গ্রামের সমুদ্র সৈকতে খেলতে খুবই পছন্দ করত, কিন্তু ইউইর সেই সমস্ত স্মৃতি এখন আর মনে নেই। তারপরে সবাই মিলে ব্যাগ গোছাতে শুরু করে। হতাশ কেনজি নিজের পছন্দের মেয়েটির ছবিও ফেলে দেয়। পরিবারের সবাই ঘরে থাকা নগদ টাকা টেবিলের উপর এনে রাখে। তখন মিৎসু তাকে জানায় জরুরি সময়ের জন্য সে অনেক দিন ধরে কিছু টাকা আলাদা জমিয়ে রেখেছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় তারা একটা পরিত্যক্ত বাড়িতে কুকুরের অবিরাম ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়, কিন্তু থেমে তাকে কোনো খাবার দিয়ে সাহায্য করার মতো পরিস্থিতিও তাদের ছিল না। কেনজি এবং ইউই নিজেদের সাইকেল চালানো শুরু করে, আর মিৎসু চড়ে বসে তার বাবার সাইকেলের পেছনে। তারপর তারা বিমানবন্দরের দিকে রওনা করে। পথে দেখে অসংখ্য মানুষ পায়ে হেঁটেই শহর ছেড়ে যাচ্ছে। রাস্তার পাশে অনেকেই খাবার এবং পানি বিক্রি করছে, কিন্তু সেগুলোর অস্বাভাবিক বেশি দাম হওয়াতে ইউশিউকি সেগুলো কিনতে চায় না। অথচ যত সামনে এগুতে থাকে তারা দেখতে পায় দাম ততই বাড়ছে। শেষ পর্যন্ত তারা একটা দোকানে থামে। মিৎসু বুদ্ধি করে দোকানের কর্মচারীর সঙ্গে দামাদামি করে অনেক জিনিস তুলনামূলক কম দামে কিনে ফেলতে সক্ষম হয়। তারপর পরিবারটি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে। এদিকে কেনজি আর ইউই দেখে এক ব্যক্তি নদী থেকে অনেক মাছ ধরছে, কিন্তু তারা কেউই মাছ খেতে পছন্দ করতো না, তাই মাছের প্রতি তাদের বিরক্তি রয়ে যায়। পরে তারা একটা পাবলিক টয়লেট ব্যবহার করতে গেলে ভয়ঙ্কর দুর্গন্ধে ভেতরে ঢোকাই কঠিন হয়ে পড়ে। বহুদিন ধরে ফ্লাশ না কাজ করায় পুরো জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে গেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ঝোপের আড়ালে প্রাকৃতিক কাজ সেরে নেয়।
অবশেষে পরিবারটি বিমানবন্দরে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে হাজার হাজার মানুষ ভিড় করে আছে, কিন্তু বিমানগুলোও চলছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়। এতে ভিড়ের একাংশ ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়, আর বাকিরা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে পরিবারটি কাছের একটি হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সুযোগ বুঝে হোটেল কর্তৃপক্ষ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করে। সেখানে ইউশিউকি জানায় এবার থেকে গ্রামের পথে তাদের সাইকেলেই যেতে হবে। এ কথা শুনে ইউই দীর্ঘক্ষণ ধরে অভিযোগ করতে থাকে, কিন্তু তাদের আর কিছু করারও ছিল না। পরদিন সকালে কেনজি আর ইউই একটা লাইব্রেরিতে ঢুকে গ্রামের রাস্তার মানচিত্র খুঁজে বের করে, কিন্তু তারা দেখতে পায় ভালো মানচিত্রগুলো আগেই মানুষ কিনে নিয়ে গেছে। শেষ পর্যন্ত তারা শুধু শিশুদের তৈরি একটি সাধারণ মানচিত্র পায়। আসলে দীর্ঘদিন ধরে গুগল ম্যাপ ব্যবহার করতে করতে মানচিত্রের ব্যবহারই তারা ভুলে গিয়েছিল। হিসাব করে কেনজি বুঝতে পারে সাইকেলে করে গ্রামের বাড়িতে পৌঁছাতে তাদের প্রায় 1 মাস লাগবে। এদিকে ইউশিউকি আর মিৎসু একটা সাইকেল খুঁজতে বের হয়। একটি চালের দোকানের সামনে তারা একটা সাইকেল দেখতে পায়, কিন্তু দোকানের মালিক টাকার বিনিময়ে সাইকেলটি বিক্রি করতে চান না। তিনি শুধুমাত্র পানি বা খাবারের বিনিময়ে সাইকেলটি বিক্রি করবেন। অনেক বোঝানোর পর ইউশিউকি কয়েক বোতল মদের বিনিময়ে একটি সাইকেল আর 1 বস্তা চাল কিনতে সক্ষম হন। যাত্রা শুরু করার পর তারা বারবার বন্ধ রাস্তার মুখে পড়তে থাকে। তখন ইউশিউকি বুঝতে পারে শিশুদের মানচিত্রটি তেমন কোনো কাজে আসছে না। শেষ পর্যন্ত তারা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ টোল বুথে তখন আর কেউ টাকা আদায় করার জন্য ছিল না। সেখানে গিয়ে তারা দেখে শত শত মানুষ একইভাবে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা শপিং মলের সামনে বিশ্রাম নিতে নামে, কিন্তু মলের দরজা বন্ধ থাকায় বাইরে খোলা জায়গাতেই তাদের রাত কাটাতে হয়। রাতে একটি অসহায় দম্পতি এসে কিছু পানি চায়। মিৎসু দ্রুত নিজেদের পানির বোতল লুকিয়ে ফেলে, আর ইউশিউকি জানিয়ে দেয় তাদের কাছে আর কোনো পানি নেই। আসলে খাবারের অভাবের সময় মানবতাবোধ ঠিকভাবে কাজ করে না মানুষের। সেই রাতে প্রচণ্ড ঠান্ডায় কারো ঠিকমতো ঘুম হয় না। হঠাৎ কেনজি দেখতে পায় একজন লোক তাদের পানি চুরি করে পালাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার পিছু নেয় এবং একটা সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু লোকটাকে ধরার পর দেখতে পায় তার সঙ্গে একটি ছোট্ট শিশু রয়েছে। তাদের অসহায় অবস্থা দেখে কেনজি শেষ পর্যন্ত পানিটা ফিরিয়ে না নিয়ে তাদেরকেই দিয়ে দেয়। পরদিন পরিবারটি সেই সুড়ঙ্গ পার হতে যায়। প্রবেশ মুখে কয়েকজন অন্ধ নারী দাঁড়িয়েছিল। তাদের পারিশ্রমিকের বিনিময়ে মানুষকে সুড়ঙ্গ পার করিয়ে দিচ্ছিল। ইউশিউকির তখন মনে হয় সোজা একটি রাস্তা পার হতে আবার গাইডের কি দরকার, তার উপরে তারা হলো অন্ধ। তাই তারা সাহায্য না নিয়েই ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কিছু দূর এগুতেই তারা সম্পূর্ণ অন্ধকারে দিক হারিয়ে ফেলে। পরিত্যক্ত গাড়ির সঙ্গে ধাক্কা খায়, আবার কখনো মৃত প্রাণীর উপর পা পিছলে পড়ে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ফিরে আসে এবং এক অন্ধ নারীর সাহায্য নেয়। আসলে ওই অন্ধ ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের অনুভব শক্তিকে কাজে লাগিয়ে রাস্তা চলতে পারত, তাই অন্ধকার ট্যানেলের ভেতরে তারা খুব সহজেই তাদেরকে অপর প্রান্তে পৌঁছে দেন। এভাবে 16 দিন কেটে যায়। লোডশেডিংয়ের 16তম দিনে তারা নদীর ধারে বিশ্রাম নেয় এবং সেই সুযোগে কিছু কাপড় ধুয়ে ফেলে। তারা তখন খেয়াল করে তাদের কাছে আগুন জ্বালানোর মতো দেয়াশলাই কাঠি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং খাবার পানিও আর নেই। ইউশিউকি তখন সবার নিষেধ অগ্রাহ্য করে নদীর পানি পান করতে থাকে। বিকেলের দিকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে সবাই একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। ঝড়ের দমকা হওয়ায় তাদের সাইকেল আর জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। ঠিক তখনই ইউশিউকি হঠাৎ মাঠের মাঝখানে দৌড়ে যায়। নদীর দূষিত পানি খাওয়ার কারণে তার তীব্র পেট খারাপ শুরু হয়েছে। ঝড় থেমে গেলে তারা চারদিকে ছড়িয়ে থাকা জিনিসপত্রগুলো কুড়িয়ে আনে, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। মিৎসুর চশমা ভেঙে গেছে, তাদের সংগ্রহ করা চাল মাটিতে পড়ে গেছে, আর একটা সাইকেলের টায়ারও নষ্ট হয়ে গেছে। ইউশিউকির শরীর আরও খারাপ হওয়ায় তারা দ্রুত কাছের একটি শহরে চলে যায়। মা বাবা বিশ্রাম নেওয়ার সময় কেনজি আর ইউই একটা সুপারমার্কেটে ঢোকে, কিন্তু সেখানে খাবার, দেয়াশলাই কিংবা সাইকেলের টায়ার কোনো কিছুই পাওয়া যায় না। শেষ পর্যন্ত তারা শুধু একটি ফ্লেয়ার, কিছু বিড়ালের খাবার আর ব্যাটারির ভেতরে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারে। ক্ষুধার যন্ত্রণায় ইউই বিড়ালের খাবারটা মুখে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই সেটি ফেলে দেয়, কারণ সেটির স্বাদ এতই খারাপ যে সেটি খাওয়া তার পক্ষে সম্ভব না। অন্যদিকে নতুন টায়ার না পেয়ে কেনজি নিজের ফোনের সিলিকন কভার কেটে অস্থায়ীভাবে সাইকেলের টায়ার মেরামত করে। দিন যত এগোতে থাকে পরিবারটি ধীরে ধীরে বৃষ্টির মধ্যে চলাফেরা আর বিড়ালের খাবার খেয়েই বেঁচে থাকার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। একদিন বিশ্রাম নেওয়ার সময় তাদের সঙ্গে দেখা হয় সাইতো পরিবারের। আশ্চর্যের বিষয়, তারা বেশ ভালোভাবেই টিকে আছে, কারণ আগে থেকেই তারা পাহাড়ে ঘোরাঘুরি আর ক্যাম্পিংয়ে অভ্যস্ত ছিল। তাই বেঁচে থাকার নানা কৌশল অর্থাৎ সার্ভাইভাল টেকনিক তাদের জানা ছিল। তারা দেখিয়ে দেয় কিভাবে শ্যাওলা ঢাকা পাথরের ফাঁক দিয়ে বিশুদ্ধ পানি বের করা যায়, কিভাবে খাবার শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কোন কোন আগাছাগুলো খাওয়া যায়, এমনকি ঝিঝি পোকার মতো পোকামাকড়ও যে খাওয়া যায় সেটাও তারা শিখিয়ে দেয়।
সাইতো পরিবারের এক ছেলের কাছে পুরনো যান্ত্রিক ক্যামেরা ছিল, যেটি এখনও কাজ করে। অর্থাৎ আমাদের এখনকার দিনের মতো ডিজিটাল ক্যামেরা নয়, সেটি ছিল ফিল্মের ক্যামেরা। সে সুজুকি পরিবারের একটি ছবি তোলে, পরে পাঠিয়ে দেওয়ার জন্য ইউই তাকে একটি ঠিকানা লিখে দেয়। এরপর দুই পরিবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেয়। মিৎসু, কেনজি আর ইউই খুব দ্রুত সাইতো পরিবারের সাথে মিশে যায় এবং তাদের পরামর্শের জন্য কৃতজ্ঞ থাকে। কিন্তু ইউশিউকি ভেতরে ভেতরে জেলাস হয়ে পড়ে। নিজেকে প্রমাণ করার জন্য সে সবার আগে দ্রুত সাইকেল চালাতে শুরু করে। একটি ব্রিজের কাছে বিশ্রাম নেওয়ার সময় তারা একদল সেনা সদস্যকে যেতে দেখে। একজন জানায় তারা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এসেছে, সেটিও বন্ধ হয়ে গেছে। এখন তারা অন্য একটি বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা দেখতে অন্য প্রদেশে যাচ্ছে। এরপর দুই পরিবার আলাদা হয়ে যায়, কারণ সুজুকি পরিবার ওসাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা শুনেছিল সেখানে নাকি বিদ্যুৎ ফিরে এসেছে। কিন্তু লোডশেডিংয়ের ৪৩তম দিনে ওসাকায় পৌঁছে গিয়ে তারা দেখে সেখানেও একই অবস্থা, অর্থাৎ বিদ্যুৎ শেষ হয়ে গেছে। খাবার, পানি সবকিছু শেষ হয়ে যাওয়ায় ইউই ভেঙে পড়ে। পরিবারে তীব্র ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত সবাই একমত হয় যে এই সংকটের সময় ইউশিউকি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো সিদ্ধান্ত নিতে পারেনি। শহরের ভেতরে ঘুরতে গিয়ে তারা অবাক হয়ে দেখে একটি অ্যাকুয়ারিয়ামের সামনে মানুষ মাছ রান্না করে খাচ্ছে। কর্মীরা ভেতরের সব জলজ প্রাণী মানুষের খাবার হিসাবে বিক্রি করে দিচ্ছে। এ কথা শুনে সুজুকি পরিবারও দ্রুত লাইনে দাঁড়ায়, কিন্তু তাদের পালা আসতে আসতে অ্যাকুয়ারিয়ামের সব মাছই শেষ হয়ে যায়। এভাবে কেটে যায় ৬৭ দিন। তারা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে গ্রামের মাঝখানের মাটিতেই লুটিয়ে পড়ে। প্রচণ্ড ক্ষুধায় ইউশিউকি একটা পোকা ধরে খেতে যাচ্ছিল। ঠিক তখনই তারা কাছে একটা শূকর দেখতে পায়। পরিবারের সবাই মিলে তখন শূকরটিকে ঘিরে ফেলে। অনেক ধস্তাধস্তির পর পাহাড় বেয়ে গড়িয়ে পড়তে পড়তেই ইউশিউকি সেটিকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু শূকর কেটে মাংস প্রস্তুত করার সাহস ইউশিউকি বা মিৎসুই কারোরই হয় না, কারণ তারা সবসময় সুপারমার্কেটে রেডিমেড মাংস কিনে খেয়েছে। তাই একটা পশুকে জবাই করে তার চামড়া ছাড়িয়ে সেখান থেকে মাংস প্রস্তুত করার সাহস তাদের ছিল না। তাই কেনজির হাতে ছুরি তুলে দেওয়া হয়। ঠিক তখনই একজন কৃষক, যার নাম ছিল তানাকা, সে সেখানে উপস্থিত হয়। এক মুহূর্ত দেরি না করে দক্ষ হাতে তিনি শূকরের গলা কেটে দেন। তারপর পরিবারের সবাই মিলে শূকরটি তানাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা অনেকদিন পর কুয়ার ঠান্ডা ও পরিষ্কার পানি পান করতে পারে। তানাকা জানায় বিদ্যুৎ না থাকায় তার বৈদ্যুতিক বেড়া বন্ধ হয়ে গেছে, ফলে খামারের সব শূকর পালিয়ে গেছে। যদি সুজুকি পরিবার সেগুলো আবার ধরে আনতে সাহায্য করে, তাহলে তিনি নিজের খাবার তাদের সঙ্গে ভাগ করে নেবে। পরিবারটি তাতে রাজি হয়ে যায়। পরদিন সকালে তানাকা তাদেরকে শূকরের মাংস আগুনে পুড়িয়ে দারুণ একটি নাস্তা খাওয়ায়। এতদিন পর এত সুস্বাদু খাবার খেয়ে ইউইর চোখে আনন্দের কান্না চলে আসে। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী কিছু টাটকা সবজি দিয়ে যায়। তারপর তানাকা সবাইকে নিয়ে সদ্য মারা শূকরটির মাংস কাটার কাজে লাগিয়ে দেয়। শুরুতে দৃশ্যটি দেখে তাদের ভীষণ ঘৃণা লাগে, কিন্তু পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য তারা নিজেদের মন শক্ত করে কাজ চালিয়ে যায়। সাধারণত এই পুরো কাজ তানাকার একার করতে অনেক সময় লাগতো, কিন্তু সবাই মিলে সাহায্য করায় কাজ দ্রুত শেষ হয়ে যায়। শেষে মাংস ছোট ছোট টুকরো করে কেটে লবণে মাখিয়ে সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়। সাধারণত যেখানে ফ্রিজ থাকে না, সেখানে লবণ মাখিয়ে মাংস এভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। গোসল করার সময় কুয়া থেকে বালতিতে করে পানি তুলে টবে ভরতে হয়। তারপর কাঠ জ্বালিয়ে সেই পানি গরম করে তবেই তারা গোসল করত। সেদিন রাতে তানাকা তাদের এমন কিছু পায়জামা দেন যেগুলো তিনি তার ছেলে আর মেয়ের পরিবারের জন্য কিনে রেখেছিলেন, কিন্তু তারা এখন আমেরিকায় থাকে। আর এত বড় বিপর্যয়ের পরও তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই, তাই কাপড়গুলো তিনি তাদেরকে দেন। এতে ইউশিউকি আর মিৎসু উপলব্ধি করে অন্তত তাদের সন্তানরা এখনও তাদের সাথেই আছে। সেই কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে হাত ধরে ঘুমিয়ে পড়ে। পরবর্তী কয়েকদিন তারা খামারের নানা কাজে সাহায্য করতে থাকে। এই সময়ে কৃষিকাজ আর গ্রামীণ জীবনের অনেক কিছুই তারা শিখে ফেলে। পালিয়ে যাওয়া শূকরগুলো ধরতে গিয়ে তাদের বেশ মজাও হয়। ইউই মায়ের কাছ থেকে সেলাই শেখে, মিৎসু কাপড় ধোয়ার কাজ সামলায়, ইউশিউকি কাঠ কাটে, আর কেনজি ভালো যন্ত্রপাতি পেয়ে নিজের সাইকেলও ঠিক করে ফেলে। তানাকা তাদেরকে খুব পছন্দ করে ফেলেন। তিনি বলেন চাইলে তারা স্থায়ীভাবে তার সঙ্গে থাকতে পারে, কারণ তারা অনেক পরিশ্রমী আর একা থাকতে তার ভালো লাগে না। কিন্তু সুজুকি পরিবার দাদু বাড়িতে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। বিদায়ের সময় কৃতজ্ঞতা হিসাবে তানাকা তাদের যাত্রার বাকি পথের জন্য যথেষ্ট পরিমাণ শূকরের মাংস দিয়ে দেন। কয়েকদিন পর তারা একটা নদীর কাছে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো ব্রিজ ছিল না। নদীর তীরে ইউশিউকি একটা বৈঠা, কিছু দড়ি আর কাঠ খুঁজে পায়। সেগুলো দিয়ে সবাই মিলে একটা ভেলা তৈরি করে। প্রথমে সেই ভেলায় করে মিৎসু এবং ইউই অপর পারে যায়। পরবর্তীতে তারা আবার ফিরে আসে সাইকেলগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হয়, তাই তারা দ্রুত পার হওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাইকেলের অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ভেলাটি ডুবে যায়। কেনজি দ্রুত সাঁতরে ওপারে চলে যায়, কিন্তু একগুঁয়ে ইউশিউকি ভাসমান কাঠ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করতে থাকে। একসময় সাইকেলের ধাক্কায় সে পানির নিচে তলিয়ে যায়।
নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে দেখে মিৎসু আর সন্তানরা অসহায়ভাবে চিৎকার করতে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর কেনজি তার বাবাকে খুঁজতে বের হয়, কিন্তু অনেক খোঁজার পর সে শুধু বাবার স্যান্ডেল জোড়াই খুঁজে পায়। সবাই ধরে নেয় ইউশিউকি আর বেঁচে নেই। শোকে পুরো পরিবার ভেঙে পড়ে। লোডশেডিং এর 94তম দিনে তারা রেল লাইনের পাশ ধরে হাঁটছিল। মিৎসু এতটাই ভেঙে পড়েছিল যে তার আর হাঁটার শক্তিও ছিল না। কেনজি তাকে ধরে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। পথে তারা ব্যাগ থেকে সংরক্ষিত শূকরের মাংস খেতে থাকে। তখন একটি কুকুর এসে খাবারের জন্য কাঁদতে থাকে। ইউই কুকুরকে একটু খাবার দিতে চাইলে কেনজি বাধা দেয়, কিন্তু কুকুরটি হঠাৎ ইউইর হাত থেকে মাংস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আরও কয়েকটি কুকুর এসে হাজির হয়। তাদের মধ্যে একটি হিংস্র কুকুর মিৎসুর ব্যাগ মুখে করে টেনে নিতে শুরু করে। ব্যাগ বাঁচাতে গিয়ে মিৎসু পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যায়। কেনজি আর ইউই দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে, কিন্তু তখন তারা বুঝতে পারে মিৎসুর গোড়ালির হাড় ভেঙে গেছে। কুকুরগুলো সব খাবার খেয়ে ফেলার পর ব্যাগগুলো রেখে চলে যায়। তারপর তারা সেগুলো নিয়ে আবার যাত্রা শুরু করে, কিন্তু মিৎসুর পায়ের গোড়ালির ভেঙে যাওয়ার কারণে তারা খুব ধীরে ধীরে আগাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই কুকুরগুলো আবার ফিরে আসে। পরিবারটি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে কুকুরগুলো তাদের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক সেই মুহূর্তে রেল লাইনের ওপর একটি বাষ্পচালিত পুরনো স্টিম ইঞ্জিনের ট্রেন এসে হাজির হয়। ট্রেনের শব্দে কুকুরগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। ট্রেনটি তাদের সামনে থামে। পরিবারটি দ্রুত উঠে পড়ে এবং বাকি পথ ট্রেনেই যাওয়ার সুযোগ পায়। ট্রেনে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল। সেখানে টোকিও থেকে গ্রামে চলে যাওয়ার জন্য আরও অনেক মানুষ ছিল। একজন চিকিৎসক মিৎসুর আহত পায়ে ব্যান্ডেজ করে দেন। কথা বলতে গিয়ে তখন তিনি ইউশিউকির খোঁজ জানতে চান। তখন কেনজি আর ইউই আবার কান্নায় ভেঙে পড়ে। এদিকে নদীর তীরে কিন্তু ইউশিউকি ডুবে গেলেও মারা যায়নি। তার জ্ঞান ফিরে আসে। সে কোনো রকমে হাঁটার চেষ্টা করলেও শরীর এতটাই দুর্বল ছিল যে সে বেশি দূর যেতে না পেরে একটি ট্রাক্টরের পাশে লুটিয়ে পড়ে। কিন্তু সে দেখতে পায় সেই ট্রেনটি পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু চিৎকার করার মতো শক্তিও তার অবশিষ্ট ছিল না। সৌভাগ্যবশত তার পকেটে আগের থেকে কেনা সেই ফ্লেয়ারটি এখনও ছিল। শেষ শক্তিটুকু দিয়ে সে সেটিকে জ্বালতে সক্ষম হয়। দূর থেকে আগুনের আলো দেখে মিৎসু সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর ব্যবস্থা করে। তারপর কেনজি আর ইউই দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের এক অনিশ্চয়তার পর পরিবারটি আবার একত্রিত হয়। পরে ট্রেনে বসে মিৎসু তার বাবাকে সেই স্যান্ডেল জোড়া ফিরিয়ে দেয়, কিন্তু ইউশিউকি সেটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। অতীতের সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায় সে। ট্রেনটি একটি সুড়ঙ্গের ভেতরতে যাওয়ার সময় ইঞ্জিনের ধোঁয়া জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সবাই কাশতে শুরু করে। কিছুক্ষণ পর দেখে ধোঁয়ায় সবার মুখ কালো হয়ে গেছে। সেই দৃশ্য দেখে অনেক দিন পর সবাই একসঙ্গে হেসে ওঠে। এভাবে লোডশেডিংয়ের 108তম দিনে সুজুকি পরিবার অবশেষে নিরাপদে গ্রামে দাদু বাড়িতে পৌঁছে যায়। সাসাকি তাদের দেখে আনন্দে অভিভূত হয়ে পড়ে। এতদিন পর অবশেষে পুরো পরিবারকে নিজের কাছে পেয়ে তিনি যেন নতুন জীবন ফিরে পান। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2 বছর 126 দিন। এ সময়ের মধ্যে সুজুকি পরিবারের জীবন পুরোপুরি বদলে যায়। তারা এখন খামারে কাজ করে, মাছ ধরে, জমিতে চাষ করে এবং নিজেদের ফলানো সবজি খেয়ে সুখে জীবন কাটায়। একদিন সকালে ইউশিউকির ঘুম ভাঙে একটি অদ্ভুত শব্দে। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা একটা গুদাম ঘরে বহুদিনের পুরানো একটা অ্যালার্ম ঘড়ি বাজতে দেখে। ঠিক তখনই গ্রামের লাউডস্পিকারে আবার সঙ্গীত বাজতে শুরু করে। চারপাশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় জ্বলে ওঠা বৈদ্যুতিক বাতিগুলো বিস্ময়ের সঙ্গে দেখতে থাকে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিদ্যুৎ ফিরে এসেছে। কয়েকদিন পর টোকিওর বাসিন্দারাও ধীরে ধীরে আবার শহরে ফিরে যায়। টেলিভিশনে বিশেষজ্ঞরা বিদ্যুৎ বিভ্রাটের নানান কারণ ব্যাখ্যা করতে থাকেন। কেউ বলেন সৌরঝড়ের কারণে, আবার কেউ বলেন পৃথিবীর খুব কাছ থেকে চলে যাওয়া একটা ধূমকেতুর কারণে, আবার কেউ কেউ বলেন দেশের উপর হওয়া সাইবার হামলার কারণে এতদিন লোডশেডিং হয়েছিল। তবে প্রকৃত কারণ আর কখনোই নিশ্চিতভাবে জানা যায় না। এই দীর্ঘ অভিজ্ঞতার পর সুজুকি পরিবারের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যায়। তারা এখন একে অপরের সঙ্গে অনেক বেশি সময় কাটায়। কোনো কাজকেই তারা আর ছোট বা কষ্টকর মনে করে না। বাড়িতে তারা পুরনো ধরনের ল্যান্ডলাইন টেলিফোন বসায়, আর ইউশিউকি অফিসে যাতায়াতের জন্য আগের মতোই সাইকেল ব্যবহার করতে থাকে। একদিন ডাকপিয়ন একটা চিঠি এনে দেয় তাদের কাছে। খাম খুলতেই তারা আনন্দে অবাক হয়ে যায়। ভেতরে ছিল সেই ছবিটা, যেটি পথ চলার সময় সাইতো পরিবারের ছেলেটি তাদের তুলে দিয়েছিল। ছবিটি দেখে তাদের কঠিন সেই যাত্রার স্মৃতিগুলো আবার মনে পড়ে। তবে এবার ভয়ের নয়, বরং একসঙ্গে টিকে থাকার গর্ব আর ভালোবাসার অনুভূতি তাদের মধ্যে জন্ম নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জাপানিজ সার্ভাইভাল ড্রামা সার্ভাইভাল ফ্যামিলি নিয়ে।
এই চলচ্চিত্রে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও আত্মকেন্দ্রিক একটি পরিবার কিভাবে বিশ্বব্যাপী আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়ে আদিম ও গ্রামীণ জীবনযাত্রার মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছিল এবং নিজেদের মধ্যকার পারিবারিক বন্ধন নতুন করে আবিষ্কার করেছিল, সেটি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে আমাদের বর্তমান সমাজে পারিবারিক বন্ধনগুলো যেন ঠুনকো হয়ে যাচ্ছে বিজ্ঞানের চলমান আগ্রাসনে। আমরা সবাই নিজেদের হাতের মোবাইল এবং ল্যাপটপ কিংবা অন্যান্য ডিজিটাল জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, ফলে আমরা ভুলে যাচ্ছি আমাদের নিজেদের শিকড় কথায়। হঠাৎ যদি এরকম কোনো দুর্যোগ আপনাদেরও জীবনে আসে, আপনার কি মনে হয় আপনি কিভাবে সেটিকে মোকাবেলা করে সার্ভাইভ করতে পারবেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটির পথ চলার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।